শোনাবো যেখানে যেই বাড়িতে ফর্সা বউ একদমই কাম্য নয়, বরং ওরা পার্টিকুলারলি লিখে দেয় উজ্জ্বল শ্যামবর্ণা চলবে কিন্তু ফর্সা চলবে। দর্শন ধারি ফির গুণ বিচারি, ওকে দেখে এতটাই পছন্দ হয়ে গেছে। নাজমার ব্যাপারে না অত খোঁজ খবর নেওয়ার কেউ প্রয়োজনই মনে করে না, কিন্তু হ্যাঁ এটা শুনেছিল ফ্যামিলিটা খুব ভালো, নাজমার ফ্যামিলি খুব ভালো। উনি গেলেন, যাওয়ার পর দেখছি কি নাজমা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হেসে হেসে কার সাথে কথা বলছে। তো ওনার তো মনে খচ করে উঠলো যে কার সাথে আমার বউ কথা বলছে। তারপর হলো বাড়ির মানুষ না আশেপাশে কাউকে দেখতে পেল না। আসার পর থেকে এত সুন্দর ছটফটে আমার বউটা সবার সঙ্গে মিল্লামিশা থাকে, কেন খাবে না বলে না নাজমাকে ডাকতে গেছে রুমে, না হঠাৎ উনি একটা কথা শুনতে পাচ্ছেন। নাজমা বলছে না না এখন কি করে যাব, আমার বাচ্চা পোলাপানগুলি কত ছোট ছোট, হ্যাঁ আপনি এগুলি কি কথা বলতেছেন, আমি কি করে যেতে পারি, হ্যাঁ আগের কথা ভুললা যান, আর আমি তো এখন আপনার সঙ্গে কথা বলতেছি আর আপনি এগুলি কেন বারবার কন, হ্যাঁ আমার পরিবারে আপনি অনিষ্ট করবেন, কেন করবেন, কি করছে আমার পরিবার আপনারে, ওরা তো কিছু করে নাই, হ্যাঁ আপনি কি লিগা তাহলে এরকম। পাত্রপাত্রী খোঁজার জন্য যখনই আমরা নিউজ পেপার দেখি বা ওরকম ওয়েবসাইট দেখি, অনেক সময় কি লেখা থাকে জানেন তো, পাত্রী গৌর বর্ণা, ফর্সা হতে হবে, এটাই মেইন ক্রাইটেরিয়া হয়, ঠিক আছে। কিন্তু আজকে এমন একটা ঘটনা শোনাবো যেখানে যেই বাড়িতে ফর্সা বউ একদমই কাম্য নয়, বরং ওরা পার্টিকুলারলি লিখে দেয় উজ্জ্বল শ্যামবর্ণা চলবে কিন্তু ফর্সা চলবে না, বউয়ের গায়ের রং বা পাত্রীর গায়ের রং কালো হতে হবে। অদ্ভুত লাগলো না? একদম অদ্ভুত ঘটনা পাঠিয়েছে। আজকে বাংলাদেশের ঘটনা শেয়ার করব। শাবানার নাম এতদিনে আপনারা সবাই জানেন, ও একাধিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে। 2-3 জন আছে বাংলাদেশ থেকে যারা মাঝে মধ্যেই ঘটনা শেয়ার করে, এবং সেখান থেকেও বেশ প্রচুর প্রচুর ভালোবাসা আমাদের জন্য পাঠায়। আজকের ঘটনাটাই যেমন এমন একটা ইউনিক ঘটনা শাবানা পাঠিয়েছে, এবং এটা একটা জিনের ঘটনা। তো চলো বন্ধুগণ শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও একটা জিনের ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, সেটা যে কোনো অলৌকিক হতে পারে। ইনফ্যাক্ট আমি দেবতার ঘটনাও শেয়ার করি লাইভ সেশনে, মঙ্গল এবং শনিবার রাত 8টায় যে লাইভ সেশনগুলি হয় সেখানে কিন্তু দেবতার ঘটনাও শেয়ার করি। সেটাখানেও কিন্তু আপনার ভগবানের ঘটনা পাঠাতে পারেন। নাম্বারটা হলো 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারেন। কেমন লাগছে কথায় গল্প নতুন নতুন ভাবে জানাতে ভুলবেন না। আপনাদের কিন্তু ফিডব্যাক একান্তই কাম্য। আর একটা রিকোয়েস্ট করছি, যারা ঘটনা পাঠাবেন ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, অন্য কোথাও থেকে শোনা ঘটনা বা অলরেডি অন্য কোনো চ্যানেলে পাঠিয়ে রেখেছেন ওইরকম ঘটনা পাঠাবেন না। আর আমাদের যেটা সবসময় বলে থাকি, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। আপনাদের যদি ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য ছোটবেলায় জিন পড়ি হোক বা ঠাকুমা দাদুর মুখে সেই অলৌকিক গল্প শুনে যে নস্টালজিক ফিলিংটা হতো, সেই ফিলিংসটাই ফিরিয়ে দেওয়ার মানে এটা একটা ছোট্ট প্রচেষ্টা আর কি। তো চলো শুরু করছি শাবানার ঘটনা। আচ্ছা, শাবানার মামার বাড়ির দিকে এই ঘটনাটা ঘটেছে, এবং বাংলাদেশের কোন প্রান্ত স্ট্রিক্টলি বলতে মানা করেছে, কারণ আজও না এই জিনিসটা ওই পরিবারে রয়েছে, অ্যান্ড বলতে পারো ভুক্তভোগী। কেনই বা এই রিচুয়ালস বা কেনই বা এই নিয়ম, যেখানে সবাই সুন্দরী বউ খুঁজে, ওই জায়গায় এই পরিবার কিন্তু ম্যান্ডেটরি বলেই দেয় কোনো ঘটক আসলে যে বইয়ের রং কিন্তু কালো হতে হবে। রিসেন্টলি মানে 2 প্রজন্ম আগে অব্দিও কিন্তু ওদের বাড়ির বউ খুব সুন্দরী সুন্দরী বই, অবভিয়াসলি না অ্যারেঞ্জ ম্যারেজও মানে সবাই একটু সুন্দরী বই খোঁজে। তো প্লিজ ঘটনা যেরকম ভাবে এসছে আমি ওরকম ভাবেই শোনাচ্ছি, এবং বোঝানোর জন্য, হ্যাঁ যে মানুষের মেন্টালিটিটা কেমন থাকে, ঠিক আছে। তো যাই হোক, যেটা আর কি আমি বলছিলাম যে 2 প্রজন্ম আগেও কিন্তু মানে দাদুর আমলে অবধি সুন্দর সুন্দর বউ এসছে, বাবার আমল মানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, ফর্সা বউ আনা চলবে না, এবং এই নাতির আমলে তো একদমই না। একবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আরো বেশি করে মানে সরব ফেলে ওই এলাকায়, সেটা হলো যে ওদের মধ্যে মেজো 3 নম্বর নাতি, তো উনি ইউনিভার্সিটিতে পড়াশোনা, ওনারা ভার্সিটি বলেন বাট আমরা তো ইউনিভার্সিটি বলি।
তো পড়াকালীন তোমার একটা মেয়ের সঙ্গে আলাপ হয় এবং মেয়েটা খুবই ভালো ফ্যামিলির গো, খুবই ভালো ফ্যামিলি, এবং বলে না খুবই সুন্দর, অ্যান্ড ওকে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। অ্যান্ড এই 3 নম্বর নাতি, যার নাম আমি সোহেব বলে বলছি, ছদ্মনাম ইউজ করছি, সোহেবও দেখতে সুন্দরী ছিল জানো তো। মানে কোনো ছেলে, মানে কোনো মেয়ে ওকে দেখলে নিজের স্বামী বলে, মানে স্বামী বানাতেই চাইবে। আর মেয়েটা মানে হয় না দুজন, মানে যদি এজ এ কাপল দেখতে চাই না, পরিপূরক, একে অপরের পরিপূরক, মানে হয় না যে কমপ্লিট একটা জড়ি, হ্যাঁ ওই রকম। তো ঠিক আছে, সোহেবের কিন্তু তখন জানতো না ব্যাপারটা কি, হ্যাঁ। তো মেয়েটাকে পছন্দ হয়েছে এবং মেয়েটার ফ্যামিলিও ভালো। তো ঘরে বাসায় যখন কথাটা পারলো, মানে কথাটা বললো যে এরকম একটা মেয়ে পছন্দ হচ্ছে, ততদিনে সোহেব কিন্তু ওর মানে বিজনেসে হাত লাগিয়েছেন মোটামুটি। যেহেতু বলে না বিজনেসটা ওদের রক্তে আছে, তো ও আরামসে ওটা মানে নিজের আয়ত্তে এনে ফেলেছে। তো যখন মেয়েটার কথা বললো, তো তখন মানে বলছে যে ঠিক আছে, কে মেয়েটা? তো মেয়েটা এরকম বললো, ফটো, মোবাইলে ফটো দেখানোর পর তোদের চক্ষু চড়ক গাছ, বাসার সবার চুমা, এ তো পরমা সুন্দরী মেয়ে, না না না, এই মেয়েকে ঘরে তোলা যাবে না। তো বলছি কি তোমরা, হ্যাঁ, মানুষের সুন্দরী বউ খুঁজে পায় না, আমি যাকে পছন্দ করেছি সুন্দরী, তুমি তো আরো বলবে ঘরে ওঠাবে। বলছে না না, এটা আমাদের পরিবারে সুন্দরী বউ আনা যাবে না। তো অবভিয়াসলি না, এখনকার জেনারেশনে তুমি কাহাতা ওদেরকে বোঝাতে পারবে, ঠিক আছে। তো কিছুতেই উনি তো রাজি হচ্ছেন না পরিবারে, তো সোহেবরা ডিসাইড করলো যে ওরা পালিয়ে বিয়ে করবে। অথচ মেয়ের বাড়িতেও রাজি, মেয়ের বাড়িও দেখেছি, সোহেবের ফ্যামিলিও তো ভালো। অ্যান্ড এই যে ওদের বাড়িতে কেন এই নিয়মটা, এটার পিছনে খুব গুরুতর কারণ ছিল, কিন্তু যেটার মধ্যে আমি বলবো যে অ্যাকচুয়ালি সোহেবদের ফ্যামিলির কোনো দোষই ছিল না। ওরা না, কি বলবো, ঘটনা চক্রে ওই মানে একটা ঘটনার ওনারা মানে একটা পার্ট হয়ে যায়, তাও অজান্তে গো, ওদের কোনো দোষই ছিল না। তো কেন মানে এই জিনিসটা ওদের মানে বংশে কিন্তু এটা কন্টিনিউয়েশন চলছে। তো কি ছিল না ছিল না সবই বলবো, ডেফিনেটলি বলবো। তো ওরা মানে প্ল্যান করেছে যে বাসার থেকে যদি না দেয়, ওরা পালিয়ে বিয়ে করবে, মানে নিকাহ করবে কোনো কাজীকে ধরে। তো কিন্তু মেয়ের বাড়ি বলছে যে কেন, আমাদের বংশকে এতই খারাপ নাকি যে তোমরা পালিয়ে বিয়ে করবে, কেন দেবে না, হ্যাঁ। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হওয়ার পর তখন জিনিসগুলি খুলে যে বলছে, মানে যে আর কি তখন বয়োজ্যেষ্ঠ, সে বলছে তাহলে আমি আপনাদেরকে সব ঘটনা খুলে বলি, যদিও আমাদের এর মধ্যে না, জানেন তো, আমাদের পরিবারের কারো দোষ নাই। তো বলছে যে মানে যে বয়োজ্যেষ্ঠ, বলছে এটা আমার বাবার আমলে হঠাৎ শুরু হয়েছে। আমার ছোট চাচা, আমাদের ফ্যামিলি খুব ভালো ছিল, আমার মাও খুব সুন্দরী ছিলেন, হ্যাঁ। মানে যে বয়োজ্যেষ্ঠ, মানে হচ্ছে মানে এখানে আমি সোহেবের বাবার কথা বলছি, সোহেবের বাবার আমল থেকে মানে সব মানে মোটামুটি দেখনেওয়ালা বউ প্রচলন, কিন্তু বাবার আমলে বলছে, মানে সোহেবের দাদুর আমলে সব সুন্দরী সুন্দরী, ইনফ্যাক্ট সোহেবের ঠাকুমাও খুব সুন্দরী ছিলেন। এবং সোহেবের বাবার আর কি চাচা, 3 নম্বর চাচা, আর মানে অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল, এবং একটা কোনো গ্রাম্য মেয়ে আর কি, যার নাম নাজমা ছিল। নাজমাকে দেখে, মানে নাজমা এত সুন্দরী মেয়ে ছিল, মানে একবার দেখলে না চোখ ফেরানো যায় না, এতটাই সুন্দরী, হ্যাঁ। তো দেখে শুনেই বিয়ে হয়েছে। এক মানে হয় না যে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি, ওকে দেখে এতটাই পছন্দ হয়ে গেছে। নাজমার ব্যাপারে না অত খোঁজ খবর নেওয়ার কেউ প্রয়োজনই মনে করে না, কিন্তু হ্যাঁ এটা শুনেছিল ফ্যামিলিটা খুব ভালো, নাজমার ফ্যামিলি খুব ভালো, ওই এলাকার খুব নাম করা এবং খুব মার্জিত রুচি সম্পন্ন একটা ফ্যামিলি। একটা যখন তুমি বৈবাহিক কোনো রিলেশন স্থাপন করতে যাইছো, এর থেকে বড় আর কি চাই বলো তো, তাই তো। তো ওরা রাজি হয়ে গেল, অ্যান্ড ঠিক আছে, ওদের নিকাহটা হয়ে গেল। নাজমাও যেমন দেখতে সুন্দর, তেমনই মিষ্টি ব্যবহার, এবং না কি বলে, মানে আস্তে আস্তে না সবার মন জয় করছে। মানে এমন না যে সুন্দর হয়েছে বলে একদম পুরো পাটরানি হয়ে থাকবে, একদমই না। ও সবকিছুই পারতো, রান্না করতে পারতো, বড়ি দেওয়া, মানে যেটা মানে আজকালকার যুগের মেয়েরা, আমরা তো বলবো অনেক কিছুই পারে না, বাট তখনকার যুগের মেয়েরা না যদিও সবকিছুই পারতো, বাট কিছু কিছু মেয়েরা যারা খুব মানে এরকম সুন্দরী হতো, একটু গোমর আলা মেয়ে, ওরা কিন্তু সবকিছু জানতো না, মানে ওরা নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো ম্যাক্সিমাম ক্ষেত্রে, দেখা গেছে, সবার কথা বলছি না আমি, হ্যাঁ। তো যাই হোক, মানে এন্টার সব কাজ করতে পারতো। তো অবভিয়াসলি যে মেয়ে, যে বৌমা সকলের মন জয় করছে, তো শ্বশুর বাড়ির লোকেরা ভালোবাসবে না। স্বামীরও খুব যত্ন করতো, স্বামী তো এই বউকে পেয়ে মানে হয় না পজিটিভ হয়ে যাওয়া। মানে আমি এখানে কিন্তু সোহেবের
সোহেবের দাদুর কথা বলছি, মানে দাদুর 3 নম্বর ভাই, তার মানে সোহেবের বাবার চাচার কথা বলছি। হ্যাঁ, তো মানে ওই বউ পেয়ে কি বলবে, পজিটিভ হয়ে যায়, মানে বউকে নানা রকম গিফট এনে দেওয়া, কাচের চুড়ি এনে দেওয়া, মানে খুব সুন্দর স্বপ্নের মতোই কিন্তু জীবনটা গেছে। এবং বুঝতেই পারছো 1 বছর না গড়াতে কিন্তু ওনার একটা কন্যা সন্তান হয়, মানে নাজমার একটা কন্যা সন্তান হয়। এবং নাজমার কন্যা সন্তানের 1 বছর, মানে ধরো 1 বছর জাস্ট ক্রস হয়েছে, কত 15 মাস, তখন ওর আরেকটা ছেলে হয়। তার মানে কি বলবো আর কি, খুব কমপ্লিট একটা ফ্যামিলি। তো ছেলে হওয়ার 6 মাস পর থেকে নাজমার মধ্যে কিছু পরিবর্তন আসা শুরু করলো। কি নাজমা না, মানে কি বলবো, যেমন নাজমার হাজবেন্ড আমি বললাম পজিটিভ, নাজমাও কিন্তু হাজবেন্ডকে খুব ভালোবাসতো, খুব কেয়ারিং। ইনফ্যাক্ট ওদের যদি বলো যে সব দিকে সম্পর্ক খুব ভালো ছিল, শারীরিক মানসিক সব দিক দিয়ে। এখন যেমন একদিন কি হয়েছে, প্রথম যেদিন আর কি নাজমার হাজবেন্ড এই জিনিসটা ডিসকভার করলেন যে ওনার ওয়াইফ না, মানে আমাদের দেশেও বলো বা বাংলাদেশেও বলো, আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু আমাদের সাথেই ঘুমায়, আমরা আলাদা ফট করে করি না। তো খাটটা বেশ বড় ছিল, এবং মানে প্রথমে হলো তোমার, মানে যাতে বাচ্চা পড়ে না যায়, বড় মেয়েটা, তারপর ছোট মেয়েটা, তারপর নাজমা, তারপর এদিকে নাজমার হাজবেন্ড ঘুমিয়েছে। হ্যাঁ, তো অবভিয়াসলি বউকে ধরে ধরে ও ঘুমানোর অভ্যাস, মানে ওনার না ঘুমের ইয়েতে বউকে ধরতে গেছে, দেখে বউ নেই। উঠে দেখে মানে ভেবেছে হয়তো বাথরুম করতে গেছে, যদিও একটু গ্রাম্য পরিবেশ, বুঝতেই পেরেছো, তোমার টয়লেট বাথরুম কিন্তু কাছাকাছি ছিল না। তো নাজমা ভয় পেত না, ওর এগুলি অভ্যাস ছিল, গ্রামের নিয়ে, ও তো গ্রামের মেয়ে না। তো অনেকক্ষণ যখন আসছে না, ওর না একটু ভয় হলো, কি হলো, শরীর খারাপ করলো নাকি নাকি মাথা ঘুরিয়ে পড়ে গেল। উনি গেলেন, যাওয়ার পর দেখছি কি নাজমা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হেসে হেসে কার সাথে কথা বলছে। তো ওনার তো মনে খচ করে উঠলো যে কার সাথে আমার বউ কথা বলছে। তারপর হলো বাড়ির মানুষ না আশেপাশে কাউকে দেখতে পেলো না। হ্যাঁ, তারপর না হঠাৎ নাজমা কথা বলতে বলতে এইদিকে তাকালো, তাকিয়ে দেখে ওনার হাজব্যান্ড, যেই বলে দেখেছে ওর মানে স্বামী দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে গিয়ে বলছে আপনি কখন দাঁড়িয়ে আছেন, মানে আপনি কতক্ষণ ধরে দেখছেন আমাদেরকে। বলছে আমাদের তুমি আর কে ছিলে। বলছে ও আপনি চিনবেন না। বলছে কই কাউকে তো দেখলাম না। বলছে কেন, আমার পাশেই তো দাঁড়ানো ছিল। বলছে না তো কাউকে দেখলাম না। বলছে না আপনি চিনবেন না তো, আপনার সঙ্গে দেখাই হয়নি, আপনি চিনবেন কি করে। তো বলছে আরে আমি তো কাকে দেখলামই না, চিনা তো অনেক দূরের কথা, মুখে দেখলাম না, তুমি বলছো কথা বলছি, কি হয়েছে তোমার। তো নাকি স্বপ্ন, তারপর উনি ভাবলেন স্বপ্নের ঘোরেই ছিল নাকি, স্বপ্ন দেখে বোধহয় এরকম করে উঠানে মানে নিজের মনে মনে কথা বলছে, কারণ ওনার তো প্রায় অনেক বছরই হলো বিয়ে হওয়ার, তো 4 বছর তো চোখ বন্ধ করে। তো 4 বছরে তো নিজের ওয়াইফের মধ্যে এরকম কোনো কিছু দেখতে পাননি, বা ওনাকে যে অবিশ্বাস বা সন্দেহ করবে ওইরকমও কাজ কোনোদিনও নাজমা করেননি। নাজমা সবসময় বলতে পারো যে প্রতিভক্তি আল্লাহ একটা মেয়ে। হ্যাঁ, হাজবেন্ডকে খুব ভালোবাসতো, কেয়ার করতো। এই তারপর থেকে কিন্তু নাজমার মধ্যে চেঞ্জেস আসা শুরু করলো। কি নাজমা না, আমি তো বললাম না ওদের ফিজিক্যাল রিলেশনটাও খুব ভালো ছিল, নাজমা ওর হাজবেন্ডকে টাচ করতে দিত না। অ্যান্ড যখন উনি মানে বাচ্চারা ঘুমানোর পর ওয়াইফের কাছে আসার চেষ্টা করতেন, উনি যেমন ঝটকা মেরে সরিয়ে দিতেন। বা অনেক সময় ভাবতো হয়তো রেগে আছে, হয়তো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছি না বলে, বাচ্চা ছোট কোথায় ঘুরতে নিয়ে যাবে। তো নাজমা একদিন ঘুমিয়েছিল, ওই দরান আর কি নাজমাকে আদর করতে গেছে, দেখে কি নাজমার শরীর মানে কি এই গরম তাওয়ার মধ্যে ছ্যাঁকা খেলে যেরকম হয় না, জাস্ট টাচ করেছে আর ছ্যাঁকা খেয়ে নিয়েছে। আর সত্যি সত্যি আঙুলগুলি লাল হয়ে গেছে, বলে বাপরে এত গরম, এই কি রে মানুষে ছুঁইলে বলে এরকম করে হাতে ফোসকা পড়ে যায়। তারপর থেকে না উনি তো উঠে গেছেন, গরম মানে পুরো গরম লাগছে, উনি মানে পানি খেতে গেছে, মানে আমাকে যেমন সাবানা পাঠিয়েছে, পানি খেতে গেছেন, বলছে পানির বোতল গরম। তো ফ্রিজ থেকে পানি বের করতে গেছে, ফ্রিজ থেকে পানির বোতল বের করে দেখে ওই পানিও গরম। মানে উনি যেমন ওনার তৃষ্ণা নিবারণ করতেই পারছেন। আস্তে আস্তে নাজমার মধ্যে যে কিছু কিছু পরিবর্তন দেখা শুরু হলো না, সেটা শুধু ওর হাজবেন্ডের মধ্যে সীমাবদ্ধতা মানে রয়নি, সেটা আস্তে আস্তে ওনার শ্বশুর বাড়ির মানুষও প্রত্যক্ষ করতে পেরেছে। যেমন ওনার শাশুড়ি মা একদিন, আমি বললাম না এই মেয়েটা খুবই গৃহকার্যে নিপুণা ছিল, নাজমা মেয়েটা, যে বৌমা আর কি, সে সবজি টবজি কাটা টাটার থেকে একদিন কি হয়েছে, মানে ওদের না পালা করে, মানে পালা করলেও না তুমি যে একজন রান্না করবে তুমি কিন্তু তার হেল্প করবে, ঠিক আছে, আবার নাজমা যেদিন রান্না করবে বাদ বাকি যারা ওনার হেল্প করবে, এরকম মিলে জুলে। আর রান্না করে না তুমি বলতে পারো একটা জমায়েত লেগে যায়, মানে আড্ডা বউদের মধ্যে হা হা হি হি, খুব সুন্দর একটা পরিবেশ ছিল ওদের ফ্যামিলিতে। শাশুড়ি মা দেখছে সব বউরা মিলেমিশে আছে, আর কি লাগে, যখন বউরা মিলেমিশে থাকে ওই ঘরে কিন্তু কোনোদিনও ভাঙ্গন ধরতে পারে না। হ্যাঁ, তো শাশুড়ি মাও নিশ্চিন্ত।
তো নাজমা, ওরা কথা বলছে, নাজমা না মানে যেমন অ্যাবসেন্ট মাইন্ডেড, ওখানে থেকেও নেই, ঠিক আছে, ওখানে থেকেও নেই, জায়গাতে থেকেও নেই, ও যেমন রান্নাবাড়ি করছে, ইয়ে করছে, আর না এরকম করে না শোনার চেষ্টা করছি, কিন্তু যেখানে শোনার চেষ্টা করছি ওখানে কেউ নেই, কথা তো ওরা এখানে বলছে, তো বলছে এই আমরা এখানে কথা বলতেছি, তুমি ওইখানে কারে শুনো, হ্যাঁ কান পাইতা কি কথা শুনো, আমরা এখানে কান পাততে হইলে এখানে এখানে পাতো। বলছে না না আমার যেন কে কি কইতেছে ওটা শোনার চেষ্টা করতেছে। তো ওরা না হাহাহি করছে, বলছে হ্যাঁ আমার দেওরের লিগা এখনই তোমার মন ছটফট করতেছে, যেটা আর কি হয় বৌদি দেওরের মজাক, হাসি মজাকের রিলেশন, ঠিক আছে। একদিন কি হয়েছে তোমার, নাজমা মানে যেহেতু সবাই খাওয়ার পর লাস্টে নাজমা ওরা বউরা কথাবার্তা বলে বলে খায়, তো নাজমা বলছে তোমরা খেয়ে নাও, আমি একা খাবো আজকে, আমার ইচ্ছে করছে না, যদি খিদে পায় পরে খেয়ে নেবো, তোমরা খেয়ে নাও। তো শাশুড়ি মা বলছে কি হলো বউটার, আসার পর থেকে এত সুন্দর ছটফটে আমার বউটা, সবার সঙ্গে মিল্লামিশা থাকে, কেন খাবে না, বলে না নাজমাকে ডাকতে গেছে রুমে, না হঠাৎ উনি একটা কথা শুনতে পাচ্ছেন। নাজমা বলছে না না এখন কি করে যাব, আমার বাচ্চা পোলাপানগুলি কত ছোট ছোট, হ্যাঁ আপনি এগুলি কি কথা বলতেছেন, আমি কি করে যেতে পারি, হ্যাঁ আগের কথা ভুললা যান, আর আমি তো এখন আপনার কথা, আপনার সঙ্গে কথা বলতেছি, আর আপনি এগুলি কেন বারবার কন, হ্যাঁ আমার পরিবারে আপনি অনিষ্ট করবেন, কেন করবেন, কি করছে আপনার আমার পরিবার আপনারে, ওরা তো কিছু করে নাই, হ্যাঁ আপনি কি লিগা তাহলে এরকম বারবার করেন, আর আমার বাচ্চারা কত ছোট। তখন ওর শাশুড়ি মা স্পষ্ট ফর দ্য ফার্স্ট টাইম একটা মোটা হেড়ে পুরুষ কণ্ঠে শুনতে পেলো যে আমি কি দোষ করছিলাম, আমি তো তোমারই ভালো পাইছিলাম, আমি তো তোমার লগে বিয়া বসতে চাইছিলাম, আমারে কেল্লিগা তোমার পাশে আসতে দেয় নাই, ওরা কেল্লিগা কাছে আসতে দেয় না, আজকে যদি তোমার কাছে থাকতাম তোমার এই সংসার হইতো নাকি। এই কথা যখন বলে যে শাশুড়ি মার তোর চোখ কপালে, বৌমা কোন পরপুরুষের সঙ্গে কথা বলে, আর দরজাটা কিন্তু আজানো ছিল, নাজমা কিন্তু দরজা লাগায়নি, যেই দরজাটা ধাক্কা দিয়েছে পুরোপুরি উনি গিয়ে দেখেন নাজমা এক জায়গায় কোণে বসা, কিন্তু রুমে কেউ নেই, কেউ নেই, কিন্তু দেওয়ালে যেন পুরো নখের আঁচড়, মানে এই নখের আঁচড় দেওয়ালে এরকম স্পষ্ট হিউম্যান বিং এর হতে পারে না প্লিজ, আমাদের নখ কত ইয়ে না, আমার তো এরকম স্ক্র্যাচ করতে গেলে নখই ভেঙে যাবে। তো বুঝো মা দেওয়ালের মধ্যে এরকম কে আশ্রাইছে, কিছু বলে না, কাঁদতেছে, হ্যাঁ তো তখন শাশুড়ি মা মানে হাজার হোক না বৌমা হলেও তো এতদিন ধরে উনি এত আদর পেয়েছেন মেয়েটা থেকে, তখন মাথায় হাত বুলে বলছে মা কও না কি হয়েছে তোমার, হ্যাঁ কতদিন ধরে দেখতেছি, হ্যাঁ তোমার মধ্যে কেমন জানো, আমার ছেলেটারও মন মরা, তুঙ্গ মধ্যে কি কিছু হয়েছে, আর তোমার ঘরে না একটা পুরুষ কণ্ঠের আওয়াজ পাইছি গো মা, আম্মু কও না আম্মু কে আইছে তোমার ঘরে। তখন ও বলছে যে আম্মু ওনারা না কেউ দেখতে পায় না, যে আয় ওনারা দেখতে পায় না, আপনার ছেলে প্রথম দিন যেদিন আইছিল ওই দিন আপনার ছেলেও মানে বুঝতে পারছিল আমি কার লগে কথা বলতেছি, কিন্তু দেখতে পায় না, উনি না কাউরে দেখা দেন না। শাশুড়ি মার তো চোখ কপালে, বলছে কি বলে রে বউ, যে কথা বলছে আবার দেখা যাচ্ছে না, আর উনি তো এটা একদম পুরোপুরি নিজেই মানে চাক্ষুষ প্রমাণ যে উনি শুনেছেন, বাট ঘরে এসে দেখে কোনো পুরুষ মানুষ নেই, অথচ হেরে গলার পুরুষ মানুষের গলার আওয়াজ শুনেছে। তো বলছি আম্মু কি হয়েছে তোমার সঙ্গে কি, তো বলছে কি আমার না ছোটবেলায় একটা অসুবিধা ছিল, আমার না আম্মু আব্বুরে খবর দেন, আমার মনে হয় আম্মু আব্বুর খবর দেওয়ার সময় এসে, তো ওনারা মানে খবর পাঠালেন, তখন তো ওরকম ফোন টোন ছিল না, আমি বলছি দাদুর, সোহেবের দাদুর আমলের কথা, দাদুর 3 নম্বর ভাইয়ের সঙ্গে 3 নম্বর ভাইয়ের বউ হলো নাজমা, তখন কিন্তু ফোন মোবাইল টোবাইল এতটা অ্যাভেলেবল ছিল না, ওদের গ্রামের লোক মারফত খবর পাঠাইছে যে আপনার মেয়ের মধ্যে কিছু প্রবলেম আসা শুরু করছে, আপনার মেয়ে বলছে আপনাদেরকে খবর দিতে। তো তখন যেই ও মানে একজন মানে ওরা তো এসেছেন সঙ্গে একজন মানে পীর গোছের লোককে নিয়ে এসছেন, মৌলানা বা পীর গোছে মুরব্বীকে নিয়ে এসছেন, উনি মানে এগুলি টুকটাক ঝাড়ফুঁক করেন। আসার পর না যেই উনি এসছেন ঘরে প্রবেশ করেছেন, নাজমা চিৎকার, তঙ্গ আইতে কষি ওনারে কেল্লিগা নিয়ে আইসো, আমি তো কই নাই ওনারা আইতে, এখন আমার পুরা পরিবারটারে শেষ করে ফেলাই বলে কান্নাকাটি শুরু করেছে। তখন ওঝা বলছে মারে আমি তো তোরে ঠিক করছিলাম, কিচ্ছু হইব না, আমি আসতে বলছে না এখন যে ও বহুত শক্তিশালী হয়ে গেছে, আপনি জানেন না ওর মধ্যে কতটুকু ক্ষমতা আয় গেছে। তো শ্বশুর বাড়ির মানুষ তো করে তাকিয়ে আছে, মানে পীর কি কথা বলছে, বৌমা কি কথা বলছে, কে এত শক্তিশালী হয়ে গেছে, কে ফিরে এসছে, ওরা না মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। তখন বলছে যে কি হয়েছে আমাকে বলবেন খুলে, তখন ওঝা বলছে যে শুনেন অ্যাকচুয়ালি জিনিসটা তো আমি ভাবছিলাম গেছে গিয়া, কিন্তু এখন বুঝতে পারতেছি সে ফিরে আসে, তো আপনাদের জানার পুরো অধিকার আছে, আমি শুরুর থেকে আপনাকে কইতেছি, এখন শুনো ব্যাপারটা কি। নাজমা যখন একদম ছোট ছিল, নাজমা যখন জন্ম হয় না তখন থেকেই বলে না যে
তখন থেকেই সুন্দরী, মানে এত সুন্দর বাচ্চা যে কেউ কোলে নিতে চায়, আদর করতে চায়, খুব মানে অন্যরকম টাইপের বাচ্চা, মানে হয় না কিছু কিছু বাচ্চা দেখতে খালি দেখতেই ইচ্ছে করে, এত সুন্দর। নাজমার যখন 8-9 বছর, তখনও কিন্তু ওর পিউবার্টি স্টার্ট হয়নি। তখন আসার এবং মাগরিবের আজানের সময়, আচ্ছা একটা কথা বলে দিই, নাজমার কিন্তু চুল আগাগোড়ার থেকেই বড় ছিল, এবং নাজমার ঠাকুমা না নাজমার চুল কাটতে দিত না। উনি বলতেন, যেমন আগেকার লোকরা বলতেন না যে মেয়েদের চুলেই সৌন্দর্য, উনি ওটাই মানতেন। হ্যাঁ, চুল নিজের থেকে ছেটে দেওয়া কাছে দিয়ে সেটা আলাদা কথা, কিন্তু ওনাকে চুল ছোট করতে দিত না, বেশ লম্বা লম্বা, এমনিই দেখতে সুন্দর। 8-9 বছর, পিউবার্টি আসেনি, মোটামুটি একটু বড় হচ্ছে আর কি। হ্যাঁ, তো আসর এবং মাগরিবের আজানের বিচের সময় নাকি খুব খারাপ সময় হয়, এবং ডিউরিং দ্যাট টাইম জানো তো চুল, এটা আমাকে শাবানা বলেছে, আমি যদি ভুল হই প্লিজ আমাকে শুধরে দেবেন, বাট যতদূর আমি জানি মাগরিবের আজান বোধহয় ওই সন্ধ্যার আজান। ইনফ্যাক্ট আমাদের হিন্দু ধর্মেও, যারা আমাদের ইসলামিক সম্প্রদায়ের ভাই বোনেরা আছে ওদের উদ্দেশ্যে বলছি, যে আমাদের হিন্দু ধর্মেও কিন্তু ওই টাইমটা মানে তৃণ সন্ধ্যা বলি, আমাদেরও কিন্তু চুল আঁচড়াতে নেই, বা চুল যে এরকম করে ফেলতে নেই, চুল ছাড়াও রাখতে নেই ডিউরিং দ্যাট টাইম। হ্যাঁ, তো আসর এবং মাগরিবের আজানের মুহূর্তটা নাকি, মিডিলের মুহূর্তটা খুব ক্রুশিয়াল থাকে, এবং ওই সময় নাকি স্পেশালি এইরকম মেয়েদের, যাতে সবার নজর, যেমন মানুষের নজর কাড়ে ভাই, জিন জিন্নাদের নজর কাড়বে না ওরা, বা অশরীরী আত্মাদের নজর কাড়বে না। তো ওর ঠাকুমা কিন্তু সবসময় বলতো যে আম্মু, মানে তুমি না সবসময় চুল বাঁধা রাখবা, ওরকম সময়, ওগুলি সময় না এরকম চুল ছাড়তে নাই, হ্যাঁ এটা মানে এটা অশুভ সময়। তো ও তো 8-9 বছরের বাচ্চা, অতটা ইয়ে নেই, তো ও না চুল বেশ ছেড়ে ছুড়ে না ওই তোমার যা খেলনা বাটিগুলি উঠানে খেলছিল। ডিউরিং দ্যাট টাইম ওই সময় একটা জিনের নজর ওর উপর পড়ে, বলতে পারো জিন ওর প্রতি আসক্ত হয়, এবং সেই প্রথমবার জিন নাকি ওর সামনে এসে দাঁড়ায়। এবং নাজমার মতে মানে অনেক সময় হয় না, আচ্ছা এখানে না একটা কথা অ্যাড করতে ভুলে গেছি, আমি যেটা পরে অ্যাড করে দিচ্ছি। অনেকে বলে না জিনরা সুন্দর হয় না, বাট এই জিনটা নাকি সুন্দর ছিল, নাজমা বলছে খুব সুন্দর ছিল। এবং প্রথম দেখাতে যেমন জিন জিন ওকে নজর দিয়েছে, নাজমারও কিন্তু ভালো লেগেছে, যদিও ও ভাবেনি প্রেম করবো, মানে এই একটা ভালো সুন্দর ছেলে, ছেলেটা সুন্দর দেখতে, নাজমা কিন্তু এই কথাটা বলেছে। হ্যাঁ, তো বলছে ও কথা বলেছে, তখনই নাকি ছেলেটা বলেছে তুমি আমার সঙ্গে বিয়া বসবা। তো নাজমা বলে যে আমি কিল্লিগা এগুলি কথা কম, এগুলি তো আমার আম্মু আব্বু জানে, আমি এসব জানি না, আমাকে খেলতে দেন, এখন আমি খেলার সময়, তো বাচ্চার মন যেরকম আছে। ঠিক আছে, তো প্রায় সময় নাকি মানে জিনটা আসতো, ওরা তো একসঙ্গে ঘুমাতো সব, এতগুলি বোন, আগে তো জয়েন্ট ফ্যামিলি, কাকার ফ্যামিলি বললো, নাজমাদের ফ্যামিলি সব একসঙ্গে ঘুমাতো। মধ্যরাত্রে নাকি নাজমা ঘুমের চোখে হেঁটে বাইরে যেত, এবং তখন নাকি জিনটা ওর সঙ্গে দেখা করতে আসতো, এবং জিনটা ওকে পুরোপুরি এটাই বলতো যে তুমি কিন্তু আমার, আমি তোমাকে বিয়া বসুম, আমি তোমাকে আমাদের এখানে নিয়ে যাবো। তো নাজমা বলছে এগুলি আমারে কোয়েন না, আমার আব্বু কোয়েন, তখন আব্বুরে কোয়েন। তো তখন জিনটা বলতো কি যে ঠিক আছে সময় আসুক, তখন আমি তোমার আব্বুরে এমনি আমি আমার ইয়ে নির্দেশনা পাঠামো আর কি, হ্যাঁ খবর পাঠামো, ঠিক আছে। তো এরকম করতে করতে নাজমার যখন 13-14 বছর, তখনই আর কি জিনটা পুরোপুরি প্রিপেয়ার যে এখন আর কি নাজমাকে ও নিজের দেশে নিয়ে যাবে, বা বিয়ে করে নেবে আর কি, জিন মানুষের বিয়ে। তখন নাকি নাজমা একটা জিনিস কি বলতো, নাজমা যে এগুলি বলতো না, নাজমার কিন্তু এমনি সময় খেয়াল করতো না। হ্যাঁ, মাঝে মধ্যে ওর মা এই জিনিসটা ঠাহর করেছে যে নাজমা থাকতো না, উনিও প্রায় সময় শুনেছে যে ও নাকি কার সঙ্গে কথা বলে, কিন্তু যেহেতু কাউকে দেখতো না, জিনের কথা ওনার মাথায় আসেনি। তো 13-14 বছর বয়সে, মানে এতদিন ধরে প্রায় 5-6 বছর ধরে কিন্তু জিন ওর প্রতি আসক্ত ছিল, বা বলতে পারো জিন ওর সঙ্গে দেখাশোনা করতো, এক কাইন্ড অফ লাভ রিলেশন মেনটেন করে চলেছিল। হ্যাঁ, হয়তো জিনটা সত্যি নাজমাকে ভালোবেসে, হয়তো কেন যেটা বোঝা গেছে যে ভালোবেসেছিল, এবং সত্যি ওকে বিয়ে করতে চেয়েছিল। নাজমার আব্বু একটা স্বপ্ন দেখে যে একটা সুন্দর ছেলে, সুদর্শন, নাজমার বাবাও কিন্তু বলেছে সুদর্শন ছেলে, কিন্তু ছেলেটাকে কোনোদিনও উনি দেখেননি। এসে বলছে যে আমি আপনার বিয়ের সঙ্গে বিয়া বসুন, অমুক দিনে আমার আব্বু আম্মু এসে, আমি এসে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করে আমি নিয়ে যাবো, ঠিক আছে। তো যতই বলো উনি না ভয় পেয়ে গেছে, এবং ছেলেটা এটাও বলেছে যে ও যখন 8-9 বছর, তখন থেকে আমি আপনার মেয়েরে ভালো পাই, তো আমি নিয়ে যাবো। তো একটু একটু তো শুনেছে ওনার ওয়াইফ থেকে যে নাজমা একা একা কথা বলে, কার সঙ্গে কথা বলে, কিন্তু উনি দেখতে পাননি। তো ওই সময় উনি এই হুজুরকে খবর দেন, এবং হুজুর এসে তো মাথায় হাত, বলে 5-6 বছর ধরে জিন তোমার মেয়ের উপর দৃষ্টি নিক্ষেপ করে আসলো, তোমরা একটুকু টের পাও নাই? বলছে না, টের পাইনি। তো
তো তখন নাজমার মা বলছে, আমি তো ভেবেছি বাচ্চারা তো অনেক রকমের একা একা কথা বলে, নাজমাও কথা বলছে, এরকম করে বলছে। হায় আল্লাহ, এটা তো বহুত বড় গড়বড় করে দিলা। তো যাই হোক, উনি যা যা রিচুয়ালস করার করেছে, কিন্তু জিনটা নাকি 3-4 দিন ওনাকে স্বপ্নে প্রচন্ড ভয় দেখিয়েছেন যে তুই এখান থেকে যা গিয়া, ওকে আমি অনেক দিন ধরে ভালোবাসি, আমগোর মধ্যে আসিস না, আমি কিন্তু তারপর তোকে কিন্তু শেষ করে হলাম, তুই ওর কারোর লগে বিয়া দিতে পারবি না। এরকম করে অনেক কিছু করার পর ওঠাটা নিজের নিজের ইয়েকে নিয়ে আসছে, নিজের মানে বড় হুজুরকে নিয়ে এসছে করে নাকি নাজমাকে প্রোটেকশন একটা দিয়ে দিয়েছে, এবং জিন যাতে ওর আশেপাশে না আসতে পারে ওইরকম প্রোটেকশন, মানে ও যে জায়গায় যায়, ওকে যদি বিয়ে দিয়ে দেয়, শ্বশুর বাড়িতে গেলেও যাতে ওর কোনো হার্ম না করতে পারে ওইরকম প্রোটেকশনই দেওয়া ছিল। তো ওই প্রোটেকশনের দৌলতেই নাজমা কিন্তু মানে ওই জিনের আসার থেকে তখন বেরিয়ে যেতে পেরেছে। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যখন নাজমার এরকম প্রপোজাল আসা শুরু করেছিল না, তখন নাকি বিয়ে ভেঙে যেত, অথচ এত সুন্দরী মেয়ে, এত গুণী মেয়ে, তখন নাকি আবার এই হুজুরকে তলব মানে খবর পাঠিয়েছিল, তখন হুজুর আরেকটা কিছু দিয়ে গেছে, তারপরে গিয়ে এই মানে ওর চাচার সঙ্গে বিয়েটা হয়। এখন তো কিছু একটা হুজুর বলছে, কিছু তো একটা এমন হয়েছে যে ওই জিনিসটা মানে ওই মানে যেই জিনিসটা বস্তুটা দিয়েছে ওটা নিজের শক্তি হারিয়ে ফেলেছে, তাই জিনটা আবার কাবু করেছে, আর এবার বোঝাই যাচ্ছে খুব শক্তিশালী হয়ে এসছে। এই কথাপতন যখন চলছিল না, প্রচন্ড ভয়ঙ্কর একটা কাণ্ড হয়েছে। নাজমা কিন্তু কখন ঘরের ভিতরে ঢুকে গেছে, মানে একদম ভিতরে ঢুকে দরজা বন্ধ করে গেছে, আর একটা নাজমার বহুত জোরে চিৎকার শুনে ওনারা ঘরে গিয়ে দেখে নাজমা মাটিতে পড়া, নিথর দেহ পড়ে আছে, মানে নাজমা নেই। মানে হুজুর এসেও কিছু বাঁচাতে পারলেন না, ওর আম্মা আব্বুকে অ্যাটলিস্ট লাস্ট অব্দি নাজমা বা ওর আম্মু আব্বু দেখতে পেরেছে। তো ওদের মধ্যে যেরকম কবরস্থ করার কবরস্থ করেছে। এখানে একটা আমি ভুলে গেছিলাম, ওই যে আমি বলেছিলাম প্রথম ওর হাজব্যান্ড দেখেছিল নাজমা, যেদিন প্রথম দর্শন দিয়েছিল নাজমাকে, যে কথা বলছিল, নাজমা যখন ভিতরে চলে আসে, নাজমার হাজব্যান্ড কিন্তু দেখতে পেয়েছিল যে মানে যেই জায়গায় মানে মনে হচ্ছিল যে এখানে একটা লোক দাঁড়ানোর কথা, যে নাজমা এরকম ফেস টু ফেস কথা বলছিল, ওই জায়গায় কিন্তু একটা দুটো কালো পায়ের ছাপ দেখেছিল, কিন্তু অথচ ওখানে কিন্তু কোনো মানুষ ছিল না। এই জিনিসটা অ্যাড করতে ভুলে গেছি, ওটাও ওনার একটা সন্দেহ ছিল। আর যাই হোক, তো ওনাকে কবরস্থ করা হলো, এবং কবরস্থ করার পর 3 দিনের মাথায় নাজমা, ওর হাজব্যান্ড এবং ওনার শাশুড়ি মা এবং শ্বশুর তিনজনকে স্বপ্ন দেয় যে জিন খুব রেগে আছে, যদিও এতে তোমাদের কোনো দোষ নেই, জিন খুব রেগে আছে, তোমরা পারলে কোনো সুন্দর মেয়েকে তোমাদের ঘরের বউ করো না, কারণ তোমার সুন্দরী বউ মানে যেহেতু ওর মতে যে ওর বউকে তোমরা তোমার বউ করে নিয়েছো ওই একটা রাগের চোটে, এখন থেকে যদি কোনো সুন্দরী বউ তোমার বাড়িতে বউ হয়ে আসে, জিনের নজর কিন্তু পড়বে, সেই বউ এই ঘরে ঘর করতে পারবে না, হয়তো তালাক হয়ে যাবে, নাহলে বউকে জিন নিয়ে চলে যাবে। তো এরকম একটা থ্রেটনিং পাওয়ার পর তারপর থেকে অবশ্য ওরা সাহসও করেনি, এর জন্য এই রিচুয়ালসটা হয়ে এসছে। তো এইটা তো দেখো কন্টিনিউশন হতে পারে না না, তখন ওই হুজুর মানে যেই আর কি মানে এই কথাবার্তাগুলি বললো যে এরকম এরকম, তখন বলছে আমরা কোনো হুজুরের বড় হুজুরের শরণাপন্ন হই। তারপর সোহেব এবং সোহেবের গার্লফ্রেন্ড একজন বড় হুজুরের শরণাপন্ন হলো, উনি সব টোটকা ফোটকা করে ওনাদেরকে রিকোয়েস্ট করলেন, যা হওয়ার তো হয়ে গেছে, 2 প্রজন্ম তো এত কষ্ট করছে, এখন দুইজন দুজনকে ভালোবাসছে, হ্যাঁ ওরকম ইয়ে করো না, অনেক রকমের রিকোয়েস্ট করলো, মানে হাত জোর করে ওদেরকে প্রসন্ন করার চেষ্টা করলো, মুরগি দিল, আরো কিসব কিসব ওরা হুজুর বলেছে ওরকম মুরগি, 2টো মুরগি, আরো কত সব মানে অফার করার জন্য, হ্যাঁ দিয়েছে। দেওয়ার পরে তারপরে নাকি সোহেব এবং মানে ওই ওর গার্লফ্রেন্ডের নিকাহ হয়, এন্ড আজ প্রায় প্রায় কত 1.5-2 বছর হতে চললো, এখন অব্দি ওরা ঠিক আছে, ইনফ্যাক্ট ওদের একটা বাচ্চাও হয়েছে। তো যাই হোক, হোপসো এই অভিশাপটা চলে গেছে, কারণ হয়তো জিনও বুঝতে পেরেছে। সত্যি কথা বলতে গেলে এখানে কিন্তু সোহেবদের ফ্যামিলির কোনো দোষই ছিল না, কারণ ওরা তো জানতোই না নাজমার উপরে যে জিন আসার আছে বা জিনের কোনো চোখ আছে। তো এরকম ওদেরও বোঝা উচিত, তাই না? কারণ আমি একাধিকবার বলেছি যে অ্যাকচুয়ালি জিনদের মধ্যেও ক্যাটাগরি হয়, তোমরা জানো, আমি অনেকবারই এখানে বলেছি, মারিদ জিন, ইফরিত জিন, কারিন জিন, কত রকমের জিন, আশিক জিন। তো এই জিনটা যেই বলছে না, সে কিন্তু মানে ভালোই ছিল, ও কিন্তু সত্যিই নাজমাকে বিয়ে করতে চাইছিল, বাট এটা ডিফারেন্ট থিং, ওনারা তো অন্য ডাইমেনশনের, মানে এটা তো যদিও আমি শুনেছি এক আধবার, এটাও শুনেছি যে মানে মানুষ এবং জিনের বিয়ে হয়েছে, বাট সেটা খুবই হয়তো কম, খুবই মুষ্টি মেয়ে, তো জেনারেলি এটা হয় না। তো যাই হোক, এই ছিল একটা ঘটনা, আমার খুব ভালো লাগলো, ভাবলাম না আজকের এপিসোডে এটা দিয়ে দিই। শাবানার পাঠানো ঘটনা কেমন লাগলো প্লিজ জানতে ভুলবে না, কে কোথার থেকে দেখছো
সেটাও জানাতে ভুলো না। প্রচুর প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বৃহস্পতিবারে এখন আমি এপিসোড দিচ্ছি, আর শনিবার এবং মঙ্গলবার ঠিক রাত 8টায় আমি লাইভে চলে আসি। তো আড্ডা দিতে চলে এসো। জীবনের 1001 গল্প সেটাও দেখতে ভুলো না, ওখানে কিন্তু এখন এপিসোড আসতে থাকবে। তো আজকে এপিসোড বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।